পৈতৃক ভিটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি বৈশাখী, কণ্ঠে বৈশাখীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। মধুমতি নদীর ওপরেই দোকানের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকে বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলেন না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন, বহু কালের। বনের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে। খুব নির্জন, পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে বেশ জায়গাটি। তাদেরই পৈতৃক বসতবাড়ি বটে, তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্যকালে এ গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরেই ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে সে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেন উনি। এত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছেন। কারণ গ্রামে বসে থাকলে আবার সংসার চালাবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে আর থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বৎসর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়ি ঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব মারুজ্জে 2 দিন খুব দেখাশোনা করছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কয়দিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটাতে, এই ঠিক করেই এসেছিল। ভৈরব মারুজের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা চা খাবেন? আসুন। তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আতিথেয়তা করেছে, ভালোও বেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা তুমি শ্যামাকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই বড় বাড়িটা ঠাকুরদাদা তৈরি করেছেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না। এই বন জঙ্গলের ভরা গ্রামে কেউ পয়সা খরচা করে বাড়ি করে? কি কাজে আসবে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালা যদি বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে 10-11 বছরের একটি টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাবার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব মারুজ্জে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়। লোকটা খুব যত্ন করছে বটে। ও বললে, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম, পড়ো। গান জানো?
হুম। রাধামোহন হেসে বললে, তবে তো মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না। বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। ওই একটা ভালো গুণ রয়েছে তোমার। কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি তুমি। বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললেন, না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছনে ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাণুজ্যে বাড়ি খেতে গেল। ভৈরব বাণুজি বললে, এসো বাবাজি, এসো, রান্নাও হয়ে এলো প্রায়। রাধামোহন বললে, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা। নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পূর্বপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছিলেন এই বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বসে বাস করছেন বটে, দেশকে ভুলেছেন বটে। গভীর রাতে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা? পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে রইল। সারা দিন কাটল সেভাবে। রাতে বারান্দাতে বসেছে, আবার সেই খুঁকিটি এসে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বললে, ও খুকি, হুম, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ যাকে বলে, কি বলো? খুকি একটু হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছো কীরকম? সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বলল, না। রাধামোহন হাসি পেল খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বলল, তুমি একা এসেছো কেন? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার বুঝি তাই ইচ্ছে খুকি? খুব। আমি তো তাই চাই। কেন? এতকাল এ বাড়ি এমনি পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বললে, তোমার তাতে খারাপ লাগে বুঝি? বাহ, লাগে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাঁখ বাজুক, সন্ধে পিদিম দেওয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বলল, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না 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 না, এমন আবার বেশি রাত কি? তোমরা আবার সকালে খাওয়া অভ্যাস না তোমার? তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বলল, কি ভালো লাগে খুকি?
এই যে তুমি এখানে আজ এসেছ, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বলল, আমি জানি যে। যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখটা ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের, আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বলে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্যে ওকে দেখে বললে, এসো এসো বাবাজি, এই তোমায় ডাকতে যাচ্ছিলাম। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না। আমার বাড়ি আজ 2 দিন খাচ্ছে, সে আমার ভাগ্যি, নইলে ওদের আর অভাব কি। তাই আজ। রাধামোহন সলজ্জভাবে বললে, না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি কাকা, আমি যে বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সেই সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বলল, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বললে, আমার কথা? সত্যি তোমার কথা। খুকি ছেলে মানুষীভাবে ঘাড় দুলিয়ে হেসে বললে, কেন? আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে, খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলামকাটির বাজার থেকে। ইসলামকাটির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের উপরে। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো না কই। তবু রাধামোহন বললে, না, তুমি জানো না খুকি, কি বলো তো। খুকি মৃদু হেসে বলল, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে। ও জানে, ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গাঁয়ের লোকের পেটে যদি কোনো কথা থাকে। খুকি আবদারে সুরে বলল, কই, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চল বালিকা হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল। বললে, খুকি বড় লাজুক, তখন চলে এলো। ওকে একটু এই। ভৈরব বাড়ুজ্যে হেসে বললে, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প টল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বলল, কাল এমন করে চলে গেল কেন তুমি? আমি ভারী রাগ করেছি কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে, ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে স্নেহে সুরে বলল, তুমি এই যে এসেছ, আমার কত ভালো লেগেছে। পিদিম জ্বলছে, বাড়িতে একা একা ভালো লাগে না। শহরে যাবে? চলো না আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো, ওইসব আমার ভালো লাগে না বুঝি। বাহ, কত টকি, ছবি, কত খাবার দাবার, হোক গে, আমার তাই কি। তুমি আবার আসবে বলো? আসবো নিশ্চয়ই, কেন আসবো না। এতদিন তো আসনি, ভিটেতে সন্ধ্যার প্রদীপ জ্বলেতে তো দাওনি। আচ্ছা, আসি আজ। তুমি তো মঙ্গলবারে যাবে?
রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবার এসে যাবে বলেছিল নাকি ভৈরব মানুষকে? ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছে নাকি? তারপর 2 দিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রিতে রিক্সাযোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব মানুষের বাড়ির কারো সঙ্গে এত রাতে আর দেখা করলেন না। ঘরে চিঁড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালো। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, ভৈরব এসে বলল, কাল কত রাতে এলে? খেলে কোথায়? আমাদের ডাকা তোমার উচিত ছিল, তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি 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 ছি। রাধামোহন বললে, আপনার খুঁকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ বেশ, এখনই ডাকছি, দাঁড়া। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব মালুজে সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললেন, এ খুকি তো নয়, এর দিদি। ভৈরব মালুজে বলল, এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়িতে আছে, তুমি তাকে দেখনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর তো কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে, কিন্তু না, আর কোনো মেয়ে এ পাড়ায় নেই এই বয়সে। 2 ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। আচ্ছা, বয়স কত? রাধামোহন হঠাৎ মনে পড়ে গেল, বললে, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কে? কই, ওই নামে মেয়ে তো এ গ্রামে নেই। তোমার শুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু খুকু সে ঠিক কে, সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় নেই ঠিকই। রাধামোহন নিশ্চিন্ত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকি বার দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফিরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো একটি ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে পড়ছে না। পিসিমাকে ডেকে ফটোটি দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায় যখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি। আমরা তখন সব আমাদের গ্রামের বাড়িতে থাকি। তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বললে, আচ্ছা, একটু একটু মনে হয় ওকে, বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো। দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি। বিয়ের পরে আমি একবার মুটে গিয়েছিলাম, সে আজ 20 বছর আগেকার কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়ল, কি নাম ছিল ছোট পিসির? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। আমি বৈশাখী বলছি, কণ্ঠে বৈশাখী থেকে তোমাদের এই গল্প আমি শোনাচ্ছি। তোমরা আমাদের বন্ধু, আমার পরিবার। তোমরা যেভাবে আমাকে কমেন্ট করে আমাকে উৎসাহ দিচ্ছ, আমি নতুন নতুন গল্প বানাবার উৎসাহ পাচ্ছি তোমাদের কমেন্ট দেখে। তোমাদের এরকম মূল্যবান কমেন্ট আমাকে গল্প বানাবার অনেক উৎসাহ দেয়। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, সাবধানে থেকো। নমস্কার।